এস হচ্ছে সেন্ডিং, প্রেরণ। এটা টেকনোলজিটা যখন আমরা ক্যালকুলেশনে যাব তখন আমরা উৎপাদন লিখবো না, এটাকে লিখবো প্রেরণ, পাঠানো যায়। এখন এই যে দুইটা কম্পোনেন্টের ভেতরে তারতম্য, কি তারতম্য হয়, তারতম্যটাকে বুঝতে হবে। এদের তারতম্যটা কি? তারতম্য হচ্ছে ভিআরটা লেস দেন ভিআর ভিএস হয়ে যায়। এটা যে কথা, বা আমি এটা বলতে পারি যে ভিএস ইজ গ্রেটার দেন ভিআর। এই ঘটনাটা ঘটে যাবে। তাহলে গ্রহণে আমি ভোল্টেজ একটা পাঠাচ্ছিলাম, মনে করলাম যে 11 কেভি ভোল্টেজ পাঠাচ্ছি, গ্রহণে এসে কি হচ্ছে, ইয়ার 11 থাকছে না, দেখা যাচ্ছে 10 কেভি হয়ে গেল। মানে টপিক্সের আগে ভিতরের ব্যাখ্যাটাকে, যেগুলো বইতে উল্লেখ থাকে না, বইতে ওইভাবে উল্লেখ নাই, আগে জিনিসটা ঠিক বিষয়বস্তুটা আগে মাথায় খেলাইতে হবে। সেই খেলানোটা যদি না ধরতে পারো তাহলে পড়ে বা কাজ করে তুমি কিন্তু ইন্টারেস্ট ডেভেলপ করতে পারবে না। সেই লক্ষ্যে আগে কারণটা আমরা দেখছি, তাহলে এটা বাস্তব অবস্থায় হয়। এইবার এই যে কম হওয়া, ভিএস থেকে ভিআর এর মান কম, এই মানটা আরো কমতে থাকবে। সেই মানটা কিভাবে কমতে থাকে সেটা একটু বলি। এটা নির্ভর করে মূলত দৈর্ঘ্যের উপর। এই প্রেরণ থেকে গ্রহণ পর্যন্ত দৈর্ঘ্য কত, সেটা এই দৈর্ঘ্য যত বাড়তে থাকবে, এই গ্রহণ প্রান্তের মানটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয়ে কমতে থাকবে। এখন এই দৈর্ঘ্যে এই কমার মানটা যে কারণে কমে, সেই কারণগুলো আগে বুঝতে হবে, যে কারণগুলো কি ছিল বা কিসের। তো আমরা TD1-এ স্বল্প দৈর্ঘ্য পরিবহন লাইন বলে পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক একটি আলোচনা পেয়েছিলাম। সেখানে একটা দৈর্ঘ্যের মাপকাঠি ছিল যে দৈর্ঘ্যটা যদি 80 কিলোমিটার পর্যন্ত হয়। কথাগুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করবে, এই জন্যে যে আমি এটার ভিতরের কথাগুলোকে বলছি, যেগুলো বইয়ে বা পাঠ্যপুস্তকে ওইভাবে লেখা নেই, একটা বাক্য হিসাবে লেখা আছে, বা উপলক্ষ সেইভাবে তুলেও ধরা নেই, আর এত তুলে ধরা বইয়ের পক্ষে সম্ভব না। আবার তোমাদের যেটা অনলাইন সিস্টেমের ক্লাসের কথা বলছে, জুম মেথডে, আসলে এটা আমার এই সাবজেক্টের জন্য কোনোভাবেই সম্ভব না। তুমি নর্মালি চিন্তা করো, তুমি একটা ছেলে বাড়িতে গ্রামে কোনো একটা জায়গায় আছো, তুমি দেখতে পাবে, এটাকে আমার পক্ষে দেখানো সম্ভব? তুমি কোনো কোশ্চেন করতে পারবা? তুমি কিছু বুঝতে পারবা? টেকনোলজির আলোচনা ওইটা হয় না। কিন্তু আমরা একটা চাপের মধ্যে মানে কি, আমাকেও দায়বদ্ধ হয়ে যেতে হচ্ছে যে আমি তো চাইলেই তোমাকে এইভাবে দিতে পারবো, সম্ভব না। পারিপার্শ্বিকতা বা দেশের এই করোনা ইফেক্টের কারণে কিন্তু দেশও বাধ্য হয়ে গেছে বিষয়টা। তারপরও আমি গতবারের ন্যায় মেথডটাকে এইভাবে ডেভেলপ করেছি, তোমরা ফুল ভিডিও ধারণ করে রেকর্ডিং করে নিও। যত ছাত্র আছে তার কিন্তু পয়সা লাগছে না, শুধু সেন্ড করে দিন, দিয়ে তার মেমোরি কার্ডটা, তো এখন অনেক ডাটা মেমোরি কার্ড পাওয়া যায়, সে বারবার শুনতে কিন্তু তার ক্লাসের ন্যায় একটা পরিস্থিতি তার ভেতরে কাজ হবে, যদি সে মনোযোগ দিয়ে শোনে। এই জন্য তোমাদের উচিত হবে রেকর্ডিংয়ের পাশাপাশি আমার কথাগুলো যা হচ্ছে ধারণ করে সবার মধ্যে বিস্তার লাভ ঘটানো। যদিও এই কার্যক্রমটা কিন্তু আমার নির্দেশনা নেই, সরকার কিন্তু আমাকে এইভাবে করতে বলেনি। সরকার বলেছে আপনি জুমে এইভাবে ক্লাস নেবেন, ছেলেরা কে কি ক্লাসে অংশগ্রহণ করছে তার উপস্থিতি দেন, তার অমক দেন, তার তমক দেন, কেন সে করতে পারছে না। আমার দেশ তো গরিব দেশ, এটাও তো বুঝতে হবে। কয় জায়গায় ইলেকট্রিসিটি আছে,
ক্লাস নিতে নিতে ভুজ করে দেখা যাচ্ছে যে গ্রামের এমন একটা জায়গায় যে আরে গেল, তার আবার ডাটা কিনা লাগবে, বিভিন্ন রকমের সমস্যা আছে। এখন তারপরও সেপ্টেম্বরে কিন্তু মাস্ট মধ্যপর্ব পরীক্ষা, আর নভেম্বরে হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা। এখন আমাদের যদি অন্ততপক্ষে একটা মাস ক্লাসটা যদি হতো, আমি রাত দিন যেভাবেই হোক তোমাদের একটা পর্যায়ে নিয়ে যেতে দিতাম, যে যাতে তোমরা শুধু রুম স্টাডি করলেই তোমরা এটা উত্তীর্ণ করাতে পারবে। এই সান্নিধ্যটা আমি চাচ্ছি, কিন্তু মনে প্রাণে চাচ্ছি, কিন্তু বাস্তবিক অবস্থায় দেশের অনুমোদন না পেলে সেটা কিন্তু করা সম্ভব নয়। এরপরও বসে না থেকে আমরা তারপরও যতটুকু পারা যায় সেই আলোকে তোমরা ভিডিওটা ধারণ করে, কথাগুলোকে ধারণ করে, যত বন্ধু আছে মানে একে অপরের সাথে সেন্ডিং টেন্ডেন্সি নেবে, এতে তো আর পয়সা খরচ হবে না। তাইলে পরে সেই ছেলেটা পরবর্তীতে তাকে শুধু বলবা যে তুমি তোমার মেমোরিতে অন্য কোনো কিছু রেখো না, শুধু ক্লাসের এই কথাগুলো রাখো এবং এইগুলো বারবার শোনো। সে যে ধরনেরই ফোন হোক না কেন, সে তো শুনতে তো পাবে, তাহলে শিখবে। তো তাকে আমি যেটা বলছিলাম, টিভি ওয়ানের এই টপিকটায় আমরা স্বল্প দৈর্ঘ্য পরিবহন লাইন বলেছিলাম যে প্রেরণ থেকে গ্রহণের মধ্যবর্তী ডিস্ট্যান্স 80 কিলোমিটারের রেঞ্জ। এগুলো কিন্তু একদম গদবাদার কথা না, এগুলো হচ্ছে আনুমানিক একটা হিসাব নিকাশের সুবিধার্থে কথাটা। সেই ধরনের দৈর্ঘ্যেতেও আমার এই তারতম্যটা হবে। কি তারতম্য? গ্রহণের ভোল্টেজটা প্রেরণের ভোল্টেজ থেকে আমি কম পাবো। এটা কিন্তু আমি বলছি একটা টপিকসের, আরো কথা আছে, আর একটা বুঝলে অন্যান্যগুলো পরিপূরক, এমনি বোঝা যাবে। এখন কেন এটা হবে, এইবার বিষয়টা আসছে যে তারতম্যটা হবে কেন। যেহেতু টেকনোলজির জ্ঞান আমরা নিতে চাচ্ছি, আমাদের ব্যাখ্যাটাও জানা থাকা লাগবে, কারণটাও মনের ভেতরে প্রশ্ন আকারে আসতে হবে যে কারণটা কি, কেন কেন। এইবার আসা যাক কারণের ব্যাখ্যা, এইগুলো একটু খেয়াল করবে। আমরা আমাদের সব থেকে ইলেকট্রিসিটির বিপজ্জনক বিষয়টা হচ্ছে, একটু মাথায় রাখবা, সে যে সাবজেক্ট যে টপিক হোক, বাধা। এই বাধা হচ্ছে আমাদের সব জিনিসেরই ভূমিকার ক্ষেত্রে বা আমাদের আকাঙ্ক্ষিত মান পাওয়ার ক্ষেত্রে এ হচ্ছে মূল ভূমিকা রাখে এই বাধা। এখন ইলেকট্রিসিটির বাধাকে আমরা যেভাবে টেকনোলজি ভিত্তিক দাগাঙ্কিত করেছি বা জানি, সেটা কি? একটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা তাহলে এটা নাম, এ বাধা দেয় কাকে, কারেন্টকে, প্রকাশ কি, আগ দ্বারা। এইবার হয় কিভাবে, এই রেজিস্ট্যান্সটা তৈরি হয় কিভাবে? এর তৈরি উপাত্ত হচ্ছে তিনটা, একটার নাম হচ্ছে রো, একটা হচ্ছে এল, আর একটা হচ্ছে এ। এইগুলো বলছি জানো তোমরা, কিন্তু টেকনোলজির ভাবার্থ নিজের মনের কাছে ক্লিয়ারের লক্ষ্যে এদের উপস্থিতি জানা না থাকলে তুমি কারণের বিশ্লেষণটা সুন্দরভাবে আসবে না। রো, এটা আবার কি জিনিস? নাম হচ্ছে আপেক্ষিক রো, কিন্তু বুঝি কি? এটা দ্বারা বুঝবো কি, জিনিসটা কি? আপেক্ষিক রো হচ্ছে টেকনোলজিক্যাল নাম দিয়ে ছেড়ে দিয়েছি। এটা কি? এটা হচ্ছে বিশ্বের যত পদার্থ আছে, এই আল্লাহর প্রদত্ত প্রকৃতিতে প্রাপ্ত যত পদার্থ আছে, এক একজনের ধর্ম, গুণ, বৈশিষ্ট্য একটা থেকে আরেকটা আলাদা। এইবার যদি আমরা একটু সায়েন্সের দিকে যাই, যে বিভিন্ন রকমের মৌলিক পদার্থ নাম আমরা শুনেছি। মৌলিকের পাশাপাশি যৌগিকটা হয়েছে একটা একাধিক মৌলিকের সমন্বয়। এক একটা পদার্থের ধর্ম, গুণ, বৈশিষ্ট্য একটার সাথে আর একটা কিন্তু আলাদা। বুঝা যাচ্ছে কথা? এই ধর্মগুণ বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে আমরা এবার যেটাকে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি
কাজের জন্য পরিবাহী হিসাবে পথ তৈরি করে নিয়ে যায়, সেটা হচ্ছে একটা পরিবাহী। তাহলে সেই পরিবাহীটা নিশ্চয় কোনো পদার্থ দিয়ে তৈরি। এইবার বিশ্বে তো বিভিন্ন রকমের পদার্থ আছে, সেই পদার্থের গুণগত মান যাচাই করে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা যদি তামা জাতীয় পদার্থ হয় বা অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ হয়, লোহা জাতীয় পদার্থ হয়, তাহলে আমাদের জন্য এটা ভালো। বুঝা যাচ্ছে? তাহলে একটা পদার্থ তো হতে হবে, সেটা তামা হোক, অ্যালুমিনিয়াম হোক, শঙ্কর জাতীয় হোক, যাই হোক, যেহেতু সেটা একটা পদার্থ, তাহলে নিশ্চয়ই তার এক কিছু গুণগত মান আছে। বিভিন্ন মান থাকতে পারে। এমন অবস্থায় রেজিস্ট্যান্সের কথা বলতে যে ওই গুণগত মানের যে বিষয়টা আমরা টেস্ট করি, সেটা হচ্ছে এর উপরে ভিত্তি করে। কি সেটা? এক্সপেরিমেন্টাল বলছে যে সংজ্ঞায়িত যে ভাবধারা, তার ভেতরে কিন্তু কথা লিখিত আছে। বলছে যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে একক দৈর্ঘ্য। একক দৈর্ঘ্য বলতে যে কোনো একক কিন্তু নিতে পারো, সেটা আইদার সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, কিলোমিটার, যাই না আমরা কেন, একক। একটা সেন্টিমিটার আর একটা মিটার তা না কিন্তু। তাহলে একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, আবার উচ্চতা আছে, আছে কিনা? তাহলে দৈর্ঘ্যটা একক। এখন আমি সেন্টিমিটার এককের দৈর্ঘ্য নেব মনে করছি, এককটা নেবে কিছু সেন্টিমিটার। এখান থেকে এটা নিলাম আমি 1 সেন্টিমিটার, এখান থেকে এটা নিলাম 10 সেন্টিমিটার, এখান থেকে এটা নিলাম 5 সেন্টিমিটার। ঠিক আছে? কিন্তু এটা মাপ হবে ঠিক, এই সংখ্যা দেওয়া যাবে, এইটা হবে না। এটার হওয়ার ভাব হচ্ছে একক মানে যে ভাষাটা সংজ্ঞা দেয়া আছে, সেই সংজ্ঞায়িত ভাষাকে ক্লিয়ার না করলে তুমি কিন্তু আবার আটকে যাবে। মানে ইলেকট্রিক্যাল টেকনোলজি প্রত্যেকটা বিষয়ই বোঝার মানসিকতা না থাকলে সে কিন্তু পরবর্তীতে যে ওই না বোঝার কারণে বিপদে পড়ে যাবে। সংজ্ঞায় বলা ছিল একক দৈর্ঘ্য, একক প্রস্থ, একক উচ্চতা। তার মানে সবগুলো যদি একক এক হয়ে যায়, তার জ্যামিতিক স্ট্রাকচার হয় একটা ঘনক। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নিয়ে ঘনক হয় না? দিয়ে তার সংজ্ঞা বললো যে আমি যেহেতু বলছি একক দৈর্ঘ্য, একক প্রস্থ, একক উচ্চতা, এই এককটার কথাটাকে ক্লিয়ার করে। এখন আমি এককটা নিলাম কি সেন্টিমিটার, মান নেব কত? যা মান নেব দৈর্ঘ্য তাই নিতে হবে, দৈর্ঘ্য তাই, তাহলে সেটা ঘনক হবে, কিন্তু নইলে ঘনক হবে না। তুমি মনে করো না যে দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার আর উচ্চতা 10 সেন্টিমিটার, এটাকে কি ঘনক বলবে নাকি? আরে ওখানে যেমন সেন্সটা, এখানেও কতগুলো 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার উচ্চতা। তাহলে এককটা কি হলো? সেন্টিমিটার। মানটা কি নিলাম? 1। তাহলে সেটা কি হয়ে যাবে? ঘনক। এইবার আমি অ্যাভো দিয়ে মাপবো। অ্যাভো দিয়ে কি মাপবো? যে কোনো দুই বিপরীত তলের মধ্যে আমি রেজিস্ট্যান্স মাপবো। সেই রেজিস্ট্যান্স মেপে যে পদার্থটা কম পাবো, সেটাকে আমি পরিবাহী হিসাবে বাজারজাতকরণের নির্দেশনা দেব। এই মাপামাপির কাজটা গবেষণাগারে বিজ্ঞানীরা করে আমাদের কাছে এই জাতীয় পদার্থগুলোর নাম উল্লেখ করে দিয়েছে। তারা কারা? তামা, অ্যালুমিনিয়াম, লোহা ইত্যাদি জাতীয় পদার্থ সমূহ, যাদের এই এক্সপেরিমেন্ট করে মানটা পেয়েছিলাম আমরা। কথা কি ক্লিয়ার হচ্ছে? তাহলে সেই কম পাওয়া, আবার এখানে কিন্তু এক্সপেরিমেন্টের আরেকটা বিষয় আছে। এই আমি লিখেছি 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার নিয়ে আমি মাপলাম,
না এটা কিন্তু না, এটা কি হইতে হবে? সব এক, না হলে কি হবে? ঘনক হবে না, তাহলে সেটার পরিমাপ হচ্ছে ভেরিয়েবল। ওইটা কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করে, বিজ্ঞানীরা বলেছে একক দৈর্ঘ্য, একক প্রস্থ, একক উচ্চতা বিশিষ্ট সে যে পদার্থই হোক না কেন, তার দুই তলে যদি আমি অ্যাভো দিয়ে মাপি, তাহলে আমি যে রেজিস্ট্যান্সটা পাবো, সেই রেজিস্ট্যান্সটা যে পদার্থে কম হবে, আমি সেই পদার্থটাকেই পরিবাহী হিসাবে ব্যবহার করব। এটা হচ্ছে মেজারিং। এরপরও কিন্তু প্রাপ্যতা, ব্যবহার উপযোগী বিভিন্ন দিক আবার চিন্তা করে, এগুলো থেকেও কিন্তু ভালো পরিবাহী বিশ্বে আছে, কিন্তু প্রাপ্যতা, স্থায়িত্ব, বিভিন্ন জিনিস চিন্তা করে, আয়ুষ্কাল ইত্যাদি চিন্তা করে আমরা কিন্তু সব পদার্থটাকে এখানে নিয়ে আসিনি। আবার দেখো আমাদের হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন যেগুলো, একক কোনো পদার্থ নেই। এগুলো খেয়াল করবা কি করে? তুমি এমনি ফিজিক্যালি দেখে কিছুই বুঝবা না। যদি কখনো প্র্যাকটিক্যালি দেখার সুযোগ হয়, যে একদম বাস্তবিক প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ, তখন দেখবা যে ওই পদার্থটা যদি তুমি এককভাবে বাজারে কিনতে যাও, কোনো জায়গায় পাবা না। এটা হচ্ছে সংকর জাতীয় পদার্থ দিয়ে তৈরি। সংকর জাতীয় পদার্থ বলতে কি বোঝায়? মূল পদার্থের পাশাপাশি গুণগত মানের বৃদ্ধির লক্ষ্যে আরো অন্যান্য উপাদান সমূহের সাথে সংমিশ্রণ করে আমরা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের, যেটাকে তার বলছি, সেটা নিয়ে যাচ্ছি। সেটা কিন্তু আবার একক জাতীয় পদার্থ না। আমি হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন কিসের তৈরি তোমাকে যদি জিজ্ঞাসা করাই, তুমি কখনোই বলতে পারবে না এটা তামা না অ্যালুমিনিয়াম। এ জাতীয় কোনো একক জাতীয় কোনো পদার্থ নেই। তাহলে এটা কি? সংকর জাতীয় পদার্থ। সংকর জাতীয় পদার্থ বলতে ওর ভেতরে পরিবাহী গুণ সম্পূর্ণ বিভিন্ন ধরনের পদার্থের বা উপাদানের সংমিশ্রণের তৈরি। ব্যাখ্যা আরো অনেক আছে, যে ব্যাখ্যাগুলো মানে জানার দরকার আছে, কিন্তু আসলে এইভাবে আলোচনা করতে করতে মূল জায়গা আমি হারিয়ে ফেলবো, এই জন্য একটু সংক্ষেপ করছি। এই যে আমাদের তার টেকনোলজিক্যাল টার্ম আপেক্ষিক, আমরা সবাই চিনি জানি, কিন্তু বলতে পারি যে এটা আসলে ভাবার্থটা কি। ভাবার্থটা কি ক্লিয়ার হয়েছে? যে যে পদার্থটা আমি ব্যবহার করব, সেই পদার্থের পরিবাহিতার বিশেষ গুণ, যার উপরে নির্ভর করে আমি পরিবাহী হিসেবে ব্যবহার করছি। বোঝা গেছে? এই দুইটার কথার আর কোনো বিশ্লেষণের প্রয়োজন নাই। একটা হচ্ছে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদ। এই তিনটা মিলে এ যখন এই মানটা নির্বাচন করতে, তখন হচ্ছে বলছে কি লো এল বাই এ। বোঝা গেছে? তাহলে এখন এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন এটাকে দেখতে হবে বা চিনতে হবে। রেজিস্ট্যান্স এমন একটা জিনিস, এই জিনিসটাই আমাদের চোখে দেখা যায়, এটাই আমরা চোখে দেখতে পাই। আরো কিন্তু বিষয় আছে যেগুলো সবকিছু আমরা কিন্তু চোখে দেখতে পাই না। এইটা আমি চোখে দেখতে পাই। তাহলে কিভাবে দেখতে পাই? আমি যে তারটার কথা বলছি, এটাই হচ্ছে আমার রেজিস্ট্যান্স। এবার তুমি দেখো ভেতরে এই তিনটা জিনিস তুমি পাবো। কি জাতীয় পদার্থের তৈরি, সেটার একটা বিশ্লেষণ পাবো। দৈর্ঘ্য কতটুকু, মানে রেয়ন থেকে গ্রহণ পর্যন্ত দৈর্ঘ্য কতটুকু, সেটা পাবো। এ কিভাবে পাবো, মানে তারটা কেমন মোটা বা চিকন, এই যে সেই প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে পাবো। তাহলে এই তিনটা দিন তো হচ্ছে আমার রেজিস্ট্যান্স। তাহলে আমার রেজিস্ট্যান্স ডেভেলপ হয়ে গেল। এইবার সেকেন্ড আরো দুইটা তার, দেখো নামটা পরিচয়। ইন্ডাকট্যান্স টেকনোলজিতে আমাদের এই জিনিসটা নাই বলা যাবে না, আছে তো বটেই। কি শুধু এই সাবজেক্টের ভেতরে? ইলেকট্রিসিটি যেখানেই তুমি ডেভেলপ করছো, যেখানেই তুমি যে সাবজেক্টই পড়ো, এদের উপস্থিতি আসেই। এরা নেই সাবজেক্ট। হয়তো কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে বিশেষ
জায়গায় সবার হিসাব মতো করে নিয়ে আসা প্রয়োজন হয় না, কিন্তু আসে। এইবার আর একটা ক্যাপাসিট্যান্স। বোঝা গেল? তাহলে আমি লিখেছিলাম বাধা, তাহলে বাধা দেখো তিনটা চলে আসে। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স কিন্তু এখনো বাধা হয়নি, আমি প্রাথমিক পর্যায়ের জন্য এইভাবে লিখছি। অ্যাকচুয়ালি এইটা তার মূল জিনিস। এইবার যে সেই বাধার কাজ করবে তখন কি হয়ে যায়, তার নামটা কি দাঁড়ায়? ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এটার নাম হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এইবার এ যখন বাধা দেবে তখন নামটা কি হয়? ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। দেখো এইগুলো তোমাদের একটু জানা আছে, আমি খুব সংক্ষেপে বলছি আর কি। এটার প্রকাশটা কিন্তু আর এর মতো না, এর প্রকাশ হচ্ছে কি এক্সেল, এর প্রকাশটা কি এক্সি। বুঝাচ্ছে কথা? এখন ইন্ডাকট্যান্সের উপস্থিতি কেউ দেখেছো কিনা, বা এটা আমরা সম্ভবভাবে জানি কি? ইন্ডাকট্যান্সটা কিভাবে হবে? এইবার কিভাবে হবে? এই দুইজন হবে কিভাবে? এটা না হয় হওয়ার ভাব তো পেলাম, এই দুইটা হ্যাঁ যা বলছে একটু বলো। ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা উপস্থিতিতে ওদের জন্ম, তাই তো? ফ্রিকোয়েন্সির জন্ম আবার কোথায়? তার একটা তো জন্ম রহস্য থাকতে হবে। তার আবার জন্ম রহস্য কোথায়? ফ্রিকোয়েন্সি, এটা এর জন্ম রহস্যটা হচ্ছে এই জায়গায়, আর নাই এই জায়গায়। এই জায়গাটার নাম আমরা পরিস্থিতি লাভ ঘটাই, এটা এইবার এখানে আছে আর এখানে নাই, এই দুইটা প্রতিপাদ্য জিনিসটা কি? ঘূর্ণায়মান আর একটা হচ্ছে স্থির। আর এখানে বোঝা গেল ঘূর্ণায়মান থেকে এর জন্ম। এইবার ঘূর্ণায়মানের কোন জায়গায় তার জন্মটা সৃষ্টি হয়, মানে সে তৈরি হচ্ছে কোথায়? এইবার আসা যাক খেয়াল করে কথাগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টপিক্সের ভিতরে। এই জন্য আসলে আমাদের যা বইতে বলা আছে এটা হচ্ছে সব রেজাল্ট কথাবার্তা। রেজাল্ট মানে এই করলেই হবে, এই করলে এটা বিশ্লেষণ কিন্তু সম্ভব না। তো বিশ্লেষণ সম্ভব না, কারণ বিশ্লেষণ করতে হলে অনেক পিছন থেকে তাকে বিশ্লেষণ করতে করতে আসতে হবে, যেটা সম্ভব না। যার জন্য করা হয় কি, টেকনোলজিকে পর্বভিত্তিক বিভিন্ন সাবজেক্টের ভেতরে এইভাবে ভেঙে দিয়ে তারপর একটা টেকনোলজির নাম করা হয়। একবারে তুমি কিছুই জানো না ফানো না, পলিটেকনিকে ভর্তি হয়ে আমি তোমাকে TD1 পড়াইতে পারবো, TD2 পড়াইতে পারবো, এটা সম্ভব হবে। কিন্তু দেখো আলোচনা করছি, কিন্তু এইগুলো তোমাদের মাথায় এতটুকু খেলছে যে না, আমরা পর্বভিত্তিক কোনো জায়গায় এই জিনিসগুলো পরিস্থিতি মনোযোগিতা, জানার আকাঙ্ক্ষ বা আরো বেশি, সেটা মানুষ যখন থেকে না বোঝে তখন তো সে বুঝতে পারে না যে আসলে আমার ঘাটতিটা কি।
এই ঘটনাটা ঘটাই হচ্ছে আমরা পাওয়ার প্ল্যান্ট। খেয়াল করো, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সেখানে কি করি? মূলত প্রথমে আমরা একটা ঘূর্ণায়মান যান্ত্রিক শক্তি তৈরি করি, সে যে পাওয়ার প্ল্যান্টই হোক। খেয়াল করি, যে যত রকমের পাওয়ার প্ল্যান্ট আমার বাংলাদেশে আছে বা বিশ্বে, সে করবে কি? ঘূর্ণায়মান যান্ত্রিক শক্তি। এখন এই ঘূর্ণায়মান যান্ত্রিক শক্তি হবে কিসে? এই দেখো, নাম লিখলে তোমরা এইগুলো সব করেছো। টারবাইন জানো, মনে পড়ে। যে জায়গা যেখানেই হোক এটা থাকবে। এই জায়গাটাই হচ্ছে আমার ঘূর্ণায়মান যান্ত্রিক শক্তি। এই জায়গা নামটা কি? এবার ও কি করছে? আমি পেছনে যে শক্তি ব্যবহার করি না কেন, বিভিন্ন ধরনের শক্তির ব্যবহারের উপরে বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্টের নাম করা। সব জায়গায় তো একই ধরনের শক্তি ব্যবহার করা হয়। তাহলে সে পেছনেও শক্তি ব্যবহার করে আমার দরকার কি? ঘূর্ণায়মান যান্ত্রিক শক্তি আসবে কি? যার নাম হচ্ছে আমার টারবাইন। এ কি জিনিস? এ শুধু ঘুরতেই থাকে, ঘুরবে, ঘুরবে। এখন এই যে ঘোরা, এই ঘোরার জন্য তার এই ধরনের একটা বিষয়বস্তু আমাদের থাকে। যে কোনো যান্ত্রিক শক্তি দেখবার তার পরিস্থিতি লাভে বাজারজাতকরণের পূর্বে তার গায়ে স্টিকারে বলা থাকতে হবে যে RPM। বুঝি কি? বাংলা বোঝা হচ্ছে সে 1 মিনিটে কত পাক ঘুরবে, সেটার দাগান্বিত না। কোনোটা 3000, কোনোটা 300, কোনোটা 500, কোনোটা 5000। এটা নির্ভর করবে কি? সেটা যদি যান্ত্রিক শক্তি হয় তাহলে তার এই ঘূর্ণায়মান বিষয়টা নির্ভর করবে এতে। আর যেহেতু আমি টারবাইন করছি, তাকে ঘুরছে। ঘুরতে তো বিভিন্ন ভাবে পারে। 1000 RPM হতে পারে, 500 RPM হতে পারে, 100 RPM হতে পারে, 10 RPM হতে পারে, বিভিন্ন ভাবে ঘুরতে। কথাটা কিন্তু আমার মাথায় খেলেও যে কোথাকার কথা কোথায় কি যাবে দেখুন। তাহলে ঘটছে। এখন আমার একটা মান দরকার। এইবার আমি যারা পাওয়ার প্ল্যান্ট ডেভেলপ করলো ঘূর্ণায়মান যান্ত্রিক শক্তি, আমি বললাম যে ভাই তুমি যাই ঘোরাও না কেন, আমাকে এই ধরনের মান দিয়ে ঘোরাই। এর কম হলেও হবে না, বেশি হলেও হবে না। এবার পাওয়ার প্ল্যান্টের লোকজন বলল যে আমি বেশি তো দিতে পারবোই না, 3000 চেষ্টা করব সবসময় দেওয়ার, যাতে তুমি 3000 পাও। সে কিন্তু ওই ইঞ্জিনিয়াররা আপ্রাণ চেষ্টা করবে যে যান্ত্রিক শক্তি দিয়ে যে জিনিসটাকে টারবাইনকে আমি ঘোরাচ্ছি, তার RPMটা যেহেতু ওই পাশের ইঞ্জিনিয়াররা বলে দিয়েছে যে ভাই আপনি কিন্তু আমাকে 3000 ঘুরিয়ে দেবেন। আমি তো তাকে কথা দিয়েছি যে আমি 3000 আপ্রাণ চেষ্টা করব। বাস্তবে কি দাঁড়াবে? সে 3000-এর বেশি পাচ্ছে না, বরং 3000-এর কম হয়ে যাচ্ছে। 2500, 2000 বা কখনো কখনো 1500 হয়ে যাচ্ছে। কথা মনে বুঝতে পারছো না? আচ্ছা, 3000 দিয়ে আগে বুঝাই দিই, তাহলে পরে যেগুলো মুখে বললেই তুমি বুঝতে পারবে। এ যেহেতু ঘুরছে, এইবার বৈদ্যুতিক শক্তি পাওয়ার জন্য আমরা করি কি? এই যান্ত্রিক শক্তিটাকে একটা অল্টারনেটর বা জেনারেটরের সাথে যদি জুড়ে দিই, তাহলে জেনারেটর বা অল্টারনেটর ঘুরতে থাকবে। ঘুরবে কিনা? RPM এর কি হবে? মাইনর কিছু তারতম্য হবে। সেই তারতম্যটা কি? হয়তো আমি বললাম বোঝার সুবিধা, এখানে আমার আসছে 2500 RPM। নাকি একই ঘটবে? কখনোই এক ঘটবে না, এটা বাস্তবে কোনোদিনও সম্ভব। বেশি তো নাই, কিন্তু কম তো হবে, কিন্তু সমান মান হবে না। ব্যাখ্যাটা কি কেন সমান মান হবে না? এখানে কিছু মেকানিক্যাল লস হবে।
তার প্রধান দুইটা লস যদি সব ঠিক থাকে, একটা হচ্ছে এয়ার ফ্রিকশন বলা হয়, বাতাসের একটি চাপ বলা হয়, আর একটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ ঘর্ষণ মানে যে জিনিসটার মাধ্যমে আমি ঘুরাচ্ছি তার একটা ফ্রিকশন লস আছে, মানে ওই রোটেশন, যার জন্য এক হবে। আরো অনেক বিষয় আছে, আমি মৌলিক জিনিস দিয়ে বলছি। এ ঘটছে, ও ঘটছে, কথা তো ঠিক, হয়তো একই গতিবেগে ঘটছে না, কিন্তু ঘটছে তো। এ যদি ঘোরে তাহলে আমরা টেকনোলজিতে পেয়েছি এই বিষয়টাই, আমি তখন পেয়ে যাবো কি বৈদ্যুতিক শক্তি, পাবো কিনা? এইবার তুমি দেখো, ছোটবেলায় একদম বাচ্চা অবস্থায় সংজ্ঞায় করেছিলে যে জেনারেটর কি আর মোটর কি, এরকম কথা পড়েছিলে না, যে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি পাওয়া যায় দিয়েই তারপরে, কারণ এককভাবে কিন্তু কেউ সংজ্ঞায়িত করেনি। দেখো ওখানে কথাটা বলা আছে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, নাকি শুধু বৈদ্যুতিক শক্তি, যে যান্ত্রিক বাদ দিলে কি বৈদ্যুতিক শক্তি হবে না? এই জন্য চিন্তাই কথা। এইবার এখানে যে আমি বৈদ্যুতিক শক্তি পেয়ে যাচ্ছি, এটা তো ক্লিয়ার। এই যে এখানে আরপিএম আছে, মানে ঘুরছে। এইবার এই ঘোরা থেকে যে জিনিসটা টেকনোলজির অতি গুরুত্বপূর্ণ, এই ঘোরাকে কাজে লাগিয়ে এইবার দেখো আমাদের একটা জিনিস তৈরি হয়েছে, এই ধরনের একটা রাশিমালা। দেখো মনে পড়ে কিনা? পাচ্ছ না মনে হয়, যদি না পেয়ে থাকো, আগ্রহ চিত্তে টেকনোলজির ভাবার্থ আয়ত্ত করার লক্ষ্যে এই টপিকসটা তোমাদের সার্কিট 1-এর এসি ভেতরে দেখবার সুন্দর করে ভাষায় বলা আছে। PN/120, এইটা হচ্ছে এই যার নাম, সেটা হচ্ছে, ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছি? PN/120 কে কি অর্থ বহন করে সেটাও তো একটা বিষয়। পিটা কি? পোল। কেন পোলের কথা বলছি? একে যদি তুমি ভাঙো, দুইটা মেরু থাকতে হবে, না হলে এই বৈদ্যুতিক শক্তি তৈরি হবে না। ওটা আবার আরেক সাইডের কথা, মানে ওর ভেতরে ঢুকে পড়ার কথা। অত ঢুকতে গেলে তো আমি সাবজেক্ট নিয়ে করতে পারবো। তারপরেও প্রাথমিক অবস্থায় অনুভূতিটা যদি মনের ভেতরে না আসে, তাহলে আগ্রহ বা আকাঙ্ক্ষাটা নষ্ট হয়ে যায়। তাহলে মেরু বলতে কি, ওই যে নর্থ পোল আর সাউথ পোল বলে না, এইটা তাহলে মেরু। এইটা কি? এই যে আরপিএম, স্পিড রেভলিউশন পার মিনিট, কত? এটা 120 কি সেকেন্ডকে মিনিট করে ফেলা। এই 120 কিন্তু একবারে হয়নি, এর অ্যাকচুয়াল ভাবক, এই 120 এর ভাবকটা হচ্ছে এমন, P/2 is N/60, কথা কিন্তু এটা P/2 N/60, 60 দিয়ে ভাগ করা মানে সেকেন্ডকে মিনিট করা। যেহেতু আমি বাজারে বাজারকরণ করেছি কিসে? মিনিটে। তাহলে ওকে সেকেন্ড করতে হলে পারে তখন এই ভাগের বিষয়, মানে এই জিনিসটা হচ্ছে 1 মিনিটে, তাহলে 1 সেকেন্ডের কি হবে? ভাগ 60। মানে বুঝতেই পারছি না, এটা তো 1 মিনিটে এত ভাগ করে, তাহলে 1 সেকেন্ডে কত ভাগ করবে? কি করবো তুমি? 60 দিয়ে ভাগ করলে সেকেন্ড হয়ে যাবে না? এই মানগুলো যদি নিয়ে এসে বসায়, তখন হবে এই পাক একবার ঘোরা। এইগুলো টেকনোলজিক্যাল, ইলেকট্রিক্যাল টেকনোলজি যাকে আদর্শ নাম দিয়েছে তার নাম হচ্ছে সাইকেল। এর ভাবত্বই হচ্ছে একবার ঘোরা, একবার ঘোরা। জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে যদি 360 ডিগ্রি পরিভ্রমণ পথ হয়, তাহলে একবার। এটা হচ্ছে আদর্শ বিষয়। আমি তো ঘুরতে পারি, কিন্তু ঘোরাটা কেমন হইতে হবে? বক্রাকার বা আয়তাকার নয়, বৃত্তাকার। কেন্দ্র থেকে ওই ঘোরার পথ একই। আমরা বৃত্ত কখন বলবো? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই ডিসটেন্স, যার নাম কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত
ব্যাসার্ধ, এটার নাম হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান। তাহলে এখান থেকে আমি ঘোরা শুরু করলাম, এই ঘুরে এখানে যদি আমি আসি আর কি হবে 360 ডিগ্রি পরিভ্রমণ পথ হয়ে যাবে। এর নামে আমরা বলবো একবার তাহলে এই ঘোরা থেকে আসতো আমার সাইকেল। আর পার সেকেন্ড তো বললাম যে মিনিটে ঘুরছিল, সেকেন্ডে কত ঘুর। এখন এইখানে আমি একটা মান ওই সব পোল দুইটা আরপিএম 25,000 এইটা দিয়ে ভাগ করে আমি একটা রেজাল্ট পেলাম। হয়তো দেখা যাচ্ছে যে কি নিয়ার অ্যাবাউট 50, নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউটলি না। আবার এই আরপিএম মধ্যে বললাম 3000, সে তো সবসময় ঠিক থাকবে না, দেখা যাচ্ছে 2500 দিয়েছে, তখন এখানে কি পাবো 2000 পেয়ে যাচ্ছে, তখন কি 50 পাবো না, তখন যাচ্ছে 45 হয়ে যাচ্ছে, 48 হয়ে যাচ্ছে, 46 হয়ে যাচ্ছে, 47 হয়ে যাচ্ছে। এই যে জিনিসটা এটাকে আমরা একবারে নিয়ে ব্যবহার করব, যার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। কথা বোঝা যাচ্ছে? এই ফ্রিকোয়েন্সি এ আবার কি করবে, এই ফ্রিকোয়েন্সি বিষয়টার জন্য তৈরি হবে এটা, তৈরি হবে। এবার কেন আমরা একটু দেখি। ইন্ডাকটেন্সের বাধা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটেন্সের বাধা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে কার জন্য? এটা বলছি আমি যে এটা হবে ঘূর্ণায়মান অংশ, মানে এসি। সহজ কথা হচ্ছে ফ্রিকোয়েন্সি উপস্থিত। আসলে কি তাই? তুমি এবার দেখো, এক্স এর কথা হচ্ছে 2πf আছে ফ্রিকোয়েন্সি। এক্স এর কথা হচ্ছে 1/2πf। দেখো দুই জায়গাতে ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু থাকার ভাবধারা কিন্তু আলাদা না। থাকার ভাবধারা সম্পূর্ণরূপে আলাদা। কি আলাদা? এই আলাদাটা কি? ফ্রিকোয়েন্সি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সে থাকার ভাবধারাটা কি হলো? হ্যাঁ ভাই, কি কথাটা কি হবে? এটা সমানুপাতিক আর এটা হচ্ছে ব্যস্ত। এই কিন্তু এই পর্যন্ত পড়া হলো, এই পড়াটার বিশ্লেষণে নিয়ে আসতে হবে। কয়েকবার করে শুনবা তোমরা রুমে, কারণ এগুলো হচ্ছে টেকনোলজির অতীব গুরুত্বপূর্ণ। এগুলো কোনো দিলেও বইতে নাই, এটা শুধু শুনবা। বারবার করে ইয়ারফোনে শুনবা যে আমি কি কথা বলেছি। অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে কি বলবা, বেশি বোঝাবুঝির দরকার নেই। তাদেরকে বলবা যে একটা নির্দেশনা, স্যার যেটা রেকর্ডিং করে আমরা যেটা তোদের কাছে পাঠাচ্ছি, তোরা যতবার খুশি বইগুলো কিন্তু শুনবি, যতবার খুশি শুনবি। শুনলে কি হবে, তার একটা জিনিস বারবার শুনলে কি হয়, জিনিসটা বিষয়টা আরো তার কাছে ক্লিয়ার হবে। কারণ আমি এই জিনিসের যেটা টিডি2 মৌলিক আলোচনা শুরু করতে হলে প্রাথমিক অবস্থানে আমি যদি তাদের উপস্থিতি বা বিষয়গুলো যদি না বুঝি বা না জানি, তোমার মনের ভেতরে প্রতি জায়গায় হোঁচট খাওয়ার মতো টেন্ডেন্সি বা অবস্থা তৈরি হবে, যেটা তুমি প্রশ্নও করতে। প্রশ্ন কখন করে মানুষ? যখন বোঝে। তুমি যদি না বোঝো তুমি কোনো প্রশ্নই করতে পারবে না। সেই প্রশ্ন করার আগে নিজের কাছে নিজের ক্লিয়ার হওয়ার লক্ষ্যে এই বোর্ডে যা কিছু লাগানো আছে আমি একটা কিছুই মুছিনি। তোমরা একটু বেশি বুঝবা যেহেতু তোমরা এখানে ছিলে। আর যারা ইয়ারফোন দিয়ে শুনবে হয়তো বুঝবে না, শুনতে তো পাবে, শোনাটা তাদের। আর যতটুকু যা পারে বুঝবে, না হলে তোমাদের সাথে আমার এইভাবে কন্ট্যাক্ট করো, এই স্যার যে ওখানে এই জিনিস লিখে দিয়েছিল এটা কি, হয়তো তোমরা নলেজটাকে শেয়ার করবে যে এই এটার কথা এইটা বলা। আর এখন তোমাদের একটু উচিত হবে, যে বন্ধুরা আছে
একটা বেশি মেমোরি কার্ড রাখার সেট যাহাই হোক, আমি যেহেতু তোমাদের বলছি যে তোমরা এটা পাঠাই দেবে রেকর্ডিং আকারে, তারা কিন্তু বাসায় বসে আশা করে উপকৃত হবে। কিন্তু তাদেরকে বিশেষভাবে বলো যে স্বাভাবিক অবস্থা না আসার আগ মুহূর্ত পর্যন্ত এইভাবে আমাদের ক্লাস চলবে। তোমরা সবসময় আমার নাম্বারে কন্ট্যাক্টে রাখতে বলবে, যে কোনো জায়গায় কোনো অবস্থায় কোনো সময় যদি কোনো সমস্যা হয় আমি সেটাকে ক্লিয়ার করি। তো যাই হোক, আজকে আমি এটা শেষ করলাম যে ফ্রিকুয়েন্সি, এখানে যে কত কথা আছে, এখন এত কথা বললে তুমি অনেক জিনিস মন থেকে মানে ডিসঅ্যাটেনশন টেন্ডেন্সি ডেভেলপ হয়ে যাবে। এই জন্য আমি অত বলছি না, কিছু কথা বললাম যেগুলো আমাদের টেকনোলজির বিভিন্ন সাবজেক্টের ভেতরে এদের উপস্থিতি বিরাজমান, এবং এইগুলো ক্লিয়ার না হলে সাবজেক্টের অন্তর্নিহিত কথাবার্তা বা টেকনোলজি ভিত্তিক ভাবধারাগুলো কখনো মনের কাছে ক্লিয়ার হয়। ঠিক আছে? তো যাই হোক, তোমরা এইগুলো যত বন্ধু আছে যেন সবাই আবার ইয়ে করে না, যত আছে আপনার চেষ্টা করবা 1টা থেকে 10টা দিয়ে দেওয়া তাতে, আর তার প্রতি শুধু নির্দেশনা রাখবে যে স্যার কিন্তু বারবার বলছে এই কথাগুলো শোনা। যখন মেমোরি কার্ডটা ফুলফিল হয়ে যাবে ওইটা ফেলে দিবে না, ওইটা রেখে দিবে, আর একটা মেমোরি কার্ড লাগাবে, দিয়ে বারবার এই কথাগুলো শুনবা, তাতেই তোমার ওই বই পড়ার থেকে আশা করি অনেক কাজে। ঠিক আছে, আজকে এখানে থাক।